সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আজকে আমি আমাদের পাসপোর্ট করা সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমি গত মাসে আমার পাসপোর্টটি হাতে পেয়েছি। এই পাসপোর্ট করতে গিয়ে আমার যে সমস্ত তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি মনে করি যারা নতুন পাসপোর্ট করতে যাবেন বা করতে চাচ্ছেন, তাদের জন্য এই অভিজ্ঞতাটা অনেক কাজে লাগবে। প্রথমত, আপনারা যখন পাসপোর্ট করার চিন্তা করছেন, তখন হয়তো সবাই এটা চিন্তা করে যে এটা কীভাবে করব, এ বিষয়ে কিছু তথ্য তারা ঘাটাঘাটি করে। তো বেশিরভাগ ক্ষেত্রে পরিচিতজন যারা পাসপোর্ট করেছে বা যারা এ সম্পর্কে জানে, অথবা ইউটিউব, ফেসবুকের বিভিন্ন ভিডিও দেখে তারা পাসপোর্টগুলো করে থাকে বা কীভাবে আবেদন করতে হয় সেগুলো শিখে। এগুলো বেশ ভালো মাধ্যম, কিন্তু বিষয়টা হলো যে দেখা যায় যে এই যে পাসপোর্ট, যেটা সবাই বলে যে খুবই ইজি, কিন্তু পাসপোর্টের মধ্যে যে কতটা ভোগান্তি আছে, এই ভোগান্তিগুলো কিন্তু আমরা জানি না। তো সরকারি যে খরচ আছে পাসপোর্টের, খরচগুলো খুবই কম। মোটামুটি 6,000, 6,500 বা 7,000 এরকম হলেই আপনি একটা পাসপোর্ট খুবই অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু প্রবলেমটা হলো যে আমরা প্রায়ই পাসপোর্ট করতে গেলে আবেদনে ভুল করি। আবেদনের যে ফর্মটা আমরা পাই, সে ফর্মটা তড়িঘড়ি করে খুবই সহজ পদ্ধতি বলে আমাদেরকে যে পদ্ধতিগুলো দেখায়, সেখানে তড়িঘড়ি করতে যেয়ে আমাদের ভুল হয়ে যায়। কম্পিউটার ঘরে গেলে সেখানে তারা দ্রুত করে দেয়, সেখানে নামের ভুল বা বিভিন্ন জায়গায় ভুল করে আপনার খুবই দ্রুত অ্যাপ্লিকেশনটা করে দেয়, যেটা আমাদের জন্য পরবর্তীতে খুবই ভোগান্তির সম্মুখীন হতে হয়। তো আমি যখন অ্যাপ্লিকেশনটা করি তখন আমার ভুল হয়েছিল, আমি টাকাও জমা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি দেখি যে আমার নামে ভুল। তখন কি করব? অলরেডি আমার শিডিউল শিডিউল হয়ে গেছে। তো আমি খুবই টেনশনের মধ্যে ছিলাম। ইউটিউবে ভিডিও দেখতাম কী করে কী করা যায়, কিন্তু এক একজন এক এক কথা বলে, মানে কি বলে কি, এগুলার কোনো মানে মাথামুন্ডু কিছু নাই। এখান থেকে কোনো ধরনের সমাধান পাওয়া যায় না। তো লাস্টে আমি নির্দিষ্ট দিনে পাসপোর্ট অফিসে গেলাম। সেখানে যেয়ে জিজ্ঞেস করলাম যে আমি কি করতে পারি, আমার তো অ্যাপ্লিকেশনে ভুল আছে। তো তখন কেউই আসলে বলতে চায় না। ওখানে এমন একটা জায়গা যেখানে আপনি গেলে আপনি বুঝতেই পারবেন না আমি কি করব, কোথায় যাব। ওখানে হেল্প ডেস্ক আছে, ওখানে গেলেও আপনাকে সঠিকভাবে তথ্যটা দেয় না। তো যাই হোক, আমি পরে একটা মাধ্যমে জানতে পারলাম যে আমার এই আবেদনটা ক্যান্সেল করতে হবে। তো আমি আবেদনটা ক্যান্সেল করলাম, ওটাও একটা ভোগান্তির বিষয়। তো আবেদনটা ক্যান্সেল করে আবার নতুন করে আবেদন করলাম। আবেদন করে সেখানে বেশ ভুল ভ্রান্তি এগুলো সব ঠিকঠাক করে আমি আবেদন জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম। তখন অত্যন্ত গরম ছিল, মানে সেই গরমের মধ্যে প্রায় লাইনে দাঁড়িয়ে, বিশাল বড় লাইন, সেই লাইনে দাঁড়িয়ে কোনো রকমে প্রায় 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমি যেখানে অ্যাপ্লিকেশনটা জমা নেই সেখানে গেলাম। যাওয়ার পরে অফিসার আমাকে বলল যে আপনার হলো নাগরিকত্ব সনদ নাই। তো আমি বললাম যে তাহলে নাগরিকত্ব সনদটা হলেই হবে? তো বললো হ্যাঁ, নাগরিকত্ব সনদটা হলেই হবে, আপনি ওটা নিয়ে আসেন। তো আমি দেখলাম যে তাহলে তো আমারই ভুল, আমি ওই সনদটা নিয়ে আসি। তো পরে চলে আসলাম, এসে প্রায় অনেক কষ্ট করে আমি নাগরিকত্ব সনদটা জোগাড় করে তারপরে আবার 2 দিন পরে গেলাম, যে আবার ওই একইভাবে 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অনেক কষ্ট করে যে জমা দিতে গেলাম। তো তখন আমাকে অফিসার বলছে যে আপনি কোন জেলার লোক? তো আমি বললাম আমি ঝিনাইদহ জেলার লোক। তো বলছে আপনি ঝিনাইদহ জেলার লোক, ঝিনাইদহ জেলার নাগরিকত্ব সনদ হলে তো হবে না। অথচ আমি কিন্তু আগের দিন জিজ্ঞেস করেছিলাম যে মানে কোথাকার নাগরিকত্ব সনদ লাগবে। তো উনি বললো যে কোনো একটা হলেই হবে। তো যেহেতু আমি ঢাকার অ্যাড্রেসে, আমার হচ্ছে অস্থায়ী অ্যাড্রেসটা ঢাকার ছিল,
সো আমি ঢাকার নাগরিকত্ব সনদটা তো আমি পাবো না, আমাকে দিবি না। তো স্বভাবতই আমার ওইটাই আমার লাগবে। তো যাই হোক, তখন আমি বললাম যে আপনি আমাকে আজকে জিজ্ঞেস করছেন যে আমি ঝিনাইদহ জেলার লোক, আপনি গতকালকে যে এর আগে যখন জমা দিলাম সেদিন তো এটা বলেননি আমাকে। তো আমাকে বলছে এত কথা বলার সময় আমাদের নাই, প্লিজ আপনি ওদিকে যান। তো যাই হোক, তাদের সাথে আমার অনেক মানে কথা কাটাকাটি হলো। তো আমি খুব কষ্ট পেলাম যে মনে করেন আমি আবার আসলাম, আবার ওই সনদটা নিয়ে গেলাম, যেভাবে হোক জোগাড়, বাংলাদেশে তো সবই সম্ভব। তো আবার ওইটা নিয়ে গেলাম, তখন আবার বললো যে আপনার এই কাগজ নাই, ওই কাগজ নাই, মানে এই ইয়েটাই চলতে থাকবে। তো মানে ওই প্রতিদিন 3-4 ঘন্টা লাইন ধরে যে আবার যদি রিজেক্ট করে দেয় তখন মানে কেমনটা লাগে, মানে কতটা খারাপ লাগে। তো পরে আমি দেখলাম যে না, এগুলো আর করা যাবে না। পরে ওখানে একটা দালাল ছিল, সেই দালালকে আমি ওর সাথে চুক্তি করলাম মাত্র 1200 টাকা। তো বিশ্বাস করবেন না, 1200 টাকা দেওয়ার সাথে সাথে মনে হয় 12 মিনিটও লাগেনি, সবাইকে পেছনে ফেলে আমাকে অ্যাপ্লিকেশন সহ একবারে সেই ফিঙ্গার এবং ছবি যেখানে নেয় ওই রুমে নিয়ে চলে গেল, এবং আমার কাজ 12 মিনিটের মধ্যেই শেষ। তো এটা হলো বাংলাদেশ। এখানে আপনি পাসপোর্ট করতে গেলে আপনাকে অবশ্যই, যদি সব কিছু ঠিকঠাক না থাকে 100%, তো আপনাকে অবশ্যই ভোগান্তির মধ্যে পড়তে হবে। আপনি যত ই পাসপোর্ট করেন আর যে পাসপোর্টই করেন, কারণ ই পাসপোর্ট মানেই অনলাইন, আর অনলাইন মানেই আমরা মনে করি যে এখানে মনে হয় কোনো টাকা পয়সার খেলা নেই, কিন্তু বিষয়টা এরকম নয়। এটাই সবচেয়ে বড় ফাঁদ, যে আমাদের নাগরিকদের, যে সরকার চেয়েছে যে আমাদেরকে হয়তো দুর্নীতিমুক্ত এবং ঘুষ এগুলা মুক্ত করে নাগরিকদের ভোগান্তিকে দমন করতে, বাট সেই উদ্দেশ্যকে এমনভাবে অ্যাপ্লাই করা হয় যে আপনি কোনোভাবেই ওই ফাঁদ থেকে আপনি সরে যেতে পারবেন না। তা আমি একজন মোটামুটি শিক্ষিত মানুষ, আমার টাকাটা বড় কথা না, আমার ইচ্ছে ছিল যে অন্ততপক্ষে আমি একজন মানুষ, আমি চাই যে আমার একটা কাজ আমি সততা এবং নিষ্ঠার সাথে আমি করে আসব, এবং আমার পাসপোর্ট অফিসের প্রতি আমার একটা বিশ্বাস, একটা ভালোবাসা তৈরি হবে। কিন্তু আসলে ভাই, যত শিক্ষিত আর যত যাই হয় না কেন, ওরা এমন সিস্টেম আপনাকে ফেলে দিবে, ওই সিস্টেম থেকে আপনি বের হতে পারবেন না। তো আরেকটি কথা আমি বলতে চাই যে পাসপোর্ট করার সময় আমি মনে করি, আমার চিন্তাভাবনা, সেটা হলো নিজ জেলায় করাটাই ভালো। যদি নিজ জেলায় না হন, তাহলে অন্য জায়গায় করতে গেলে মানে দালাল ছাড়া আমার মনে হয় না যে আপনি পাসপোর্টটা করতে পারবেন। তো অবশ্যই এই অ্যাপ্লিকেশন করার সময় এই জিনিসটাও খেয়াল রাখবেন যে আমি আমার নিজ জেলায় করব নাকি অন্য জেলায় করব। যদি নিজ জেলায় করেন তাহলে হয়তো কাগজপাতির যে ঝামেলাগুলো এগুলো আপনি অতি সহজে করে ফেলতে পারবেন। কিন্তু অন্য জেলায় যদি করেন বা অন্য কোনো অফিসে করেন, তাহলে আপনার ভোগান্তিতে পড়তে হবে, এটাই আমি মনে করি। তো যাই হোক, তারপরে আমি সব কিছু করে ফেললাম মোটামুটি, এবং আমি দেখলাম যে বেশিরভাগ মানুষেরই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হচ্ছে, অ্যাপ্লিকেশনটা নিচ্ছে না। তো কেন নিচ্ছে না? কারণ ওই যে দালালগুলো ছিল, ওই দালালগুলোর সাথে ওই অফিসারদের সাথে এক ধরনের তাদের একটা লিঙ্ক আছে, যে কারণে একটুখানি যদি কোথাও কিছু দেখে, মানে ওদের চোখ হলো শকুনের চোখের চেয়েও ভয়ঙ্কর। ওরা তো ভালোভাবে, হ্যাঁ এটা ঠিক আছে, একটা অ্যাপ্লিকেশন সেটা সুন্দরভাবে তারা দেখবে, একটা অফিসার তারা সেটা ভালোভাবে জাস্টিফাই করবে, তারপরেই তো আমাদেরকে পাসপোর্ট দিবে। কিন্তু সেটা যদি মহৎ উদ্দেশ্য হতো, তাহলে সেটা কিন্তু আমরা অবশ্যই রেসপেক্টের চোখে দেখতাম। কিন্তু সেটা তারা করে ওই কীভাবে দালালের খপ্পরে ফেলানো যায়, দালালের কাছে ফেলানো যায়, সেই ধান্দায়। তো যাই হোক,
আপনারা যারা নতুন পাসপোর্ট করছেন, অ্যাপ্লিকেশনের শুরু থেকে একদম ফিঙ্গার এবং আপনার ছবি এগুলো নেওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ বায়োমেট্রিক করার আগ পর্যন্ত আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আরেকটা বিষয় বলি, সেটা হলো যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনটা সাবমিট করার আগে এবং টাকা জমা দেওয়ার আগে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন যে 100% কারেক্ট এটা আপনাকে নিশ্চিত করতে হবে। তা নাহলে কিন্তু ভোগান্তি ওই জায়গাতেই শুরু হবে। এবং মনে করতে পারেন যে এগুলো করলেও কোনো সমস্যা নাই, এইভাবে এগুলো পার পাওয়া যায় আমাদের ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ভিডিওতে, হ্যাঁ এটার কোনো সহজ সমাধান দিয়ে দিবে, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। ওইগুলো ওখানে আপনার জন্য ফাঁদ হবে এবং ওই ফাঁদে ফেলে আপনাকে দেখা যাচ্ছে ওই 6,000 7,000 টাকার একটা পাসপোর্ট ওটা 14,000 15,000 টাকা পর্যন্ত নিয়ে যাবে প্রত্যেকটা ভুলের জন্য। সুতরাং আমি একটা পরামর্শ দিতে চাই, অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে সাবমিট করা পর্যন্ত আপনাকে অত্যন্ত সতর্ক হতে হবে। এবং তারপরে আপনার নিজ জেলায় হলে তো ভালো, আর মানে আপনি যে পাসপোর্টের অফিসের যে আন্ডারে আছেন, আপনার স্থায়ী ঠিকানা সেই আন্ডারে হলে তো ভালো। আর সেই অফিসের আন্ডারে বাদে অন্য জায়গায় করলে ভোগান্তির সম্ভাবনাটা বেশি হবে। এ একটা গেল। এবং অবশ্যই তারা যে কাগজপাতি, এখানে আরেকটা বিষয় কিন্তু লুকিয়ে আছে, সেটা হলো যে আপনি ওদের পাসপোর্ট অফিসের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট ঘেঁটে আপনি কখনোই কোন কাগজ নিয়ে যাবেন এটা স্পেসিফিকভাবে উল্লেখ নেই। ওখানে আছে প্রয়োজনীয় কাগজপত্র। তার মানে এই যে একটা বড় একটা ফাঁদ এখানে পেতে রেখেছে, যে ওই অফিসার যদি মনে করে যে আপনার এই কাগজ লাগবে ওই কাগজ লাগবে, তখন আপনাকে মানে ঘন রিজেক্ট করতে থাকবে এবং আপনার ওই কাগজ নিয়ে যাবেন আবার রিজেক্ট করবে, আরেক কাগজ নিয়ে যাবেন আবার রিজেক্ট করবে, এই কাহিনী চলতে থাকবে। তো সুতরাং মোটামুটি একটা লিমিট আছে যে এতগুলো কাগজ একটা নাগরিকের লাগে। সুতরাং আপনারা পাসপোর্ট আবেদন করার পরে শিডিউল ডেটের দিন অবশ্যই সম্পূর্ণ কাগজ, মানে যেগুলো লাগবে সেগুলো নেবেন, যেগুলো লাগবে না সেগুলো নেবেন, যাতে আপনার অ্যাপ্লিকেশনটা কোনোভাবেই রিজেক্ট করার কোনো ওয়ে না পায়। যাই হোক, সবাই ভালো থাকবেন।